সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. পারভেজ, ইসাক কি আশেপাশে আছে নাকি? আশেপাশে নেই, তবে কাছাকাছি আছে মনে হয়। ডাকবো? না না না, ওকে ডাকার দরকার নেই। তোর সাথে সরাসরি কিছু কথা বলি। আর টিভিটা বন্ধ কর। তোকে কিছু ব্যক্তিগত কথা বলবো। হ্যাঁ বলো, আমি কাউকে বলবো না। হ্যাঁ, সেটা তো বলবি না। বিষয়টা হচ্ছে যে আজকে ঘটকের সাথে বসে কি বুঝলি? না, এ মাল দিয়ে তোমার আসলে হবে না। জি জি জি, শব্দ ব্যবহারে আর একটু সচেতন হওয়া উচিত। কি সব শব্দ ব্যবহার করিস না, অস্বস্তিকর লাগে মাঝে মাঝে। এই প্রোডাক্ট মাল ওগুলো তো বাজে শব্দ। না মানে তোমার দরকার আসলে সামনাসামনি রিয়েল থিং। না, ছবি তো একেবারে খারাপ ছিল না, মানে ভালোই তো। এখনকার মেয়েরা তো এইরকমই হয় না? ভালোই ছিল না কাকা, তুমি কিন্তু তোমার আদর্শ থেকে সরে যাচ্ছ। না না না, কেন? ছবি দেখে আর কি, ছবিতে তো সব ফটোশপ আর মেকআপ, টাচ আপ মাচাপ। টাচ আপ মানে মেকআপ টাচ আপ আর কি। না, একটু একটু তো করতেই পারে। না মানে একটা বিষয় আছে না, একটা সামনাসামনি একটা মেয়ে শাওয়ার থেকে বের হলো, চুল ঝাঁকার দিয়ে সরাই দিল, স্নিগ্ধতা মেয়েদের। আজে বাজে কথা বলছিস কেন? গোসলের ছবি তুলে আমাদেরকে দেখাবে? না মানে আমি সেটা বলিনি আসলে, তোমারও তো একটা বেশ ইচ্ছা দেখা যাচ্ছে আর কি। না, আমি ভাবছিলাম কি এত 7-5 না ভেবে একটা ডিসিশন নিয়ে নিই না? হ্যাঁ, তাও পরের জেনারেশনকে ব্লক না করাই ভালো আসলে। তুমি একটা কাজই তো করতে পারো, তুমি এই বিয়ের আগে 1 মাস কেন 3 মাস প্রেম টেম করে দেখো। প্রেম যে মনের মধ্যে আসেনি কখনো সেটা তো না। তোদের বয়সে একটু একটু প্রেমের বাসনা জেগেছিল, কিন্তু সংবরণ করেছি। সংবরণটা করতে হয়। সংবরণটা না করলে অবশ্য আজকে এই ভোগান্তি হতো না আর কি। হ্যাঁ, ওই যে আছে না কথায়, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। লালন তো অন্যরকম জিনিস। আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? পারভেজ, পারভেজ আমিন। তুমি নাকি কালকে সুমনটা পিটাইছো? হ্যাঁ, ফাউল করছে তাই মাইর খাইছে। ফাউল? কি ফাউল করছো? এলাকায় আইসা এক ছোট বোনের টিস করছে। আপনার ছোট বোনে যে ডিস্টার্ব করতো, আপনি কি ছাইরা দিতেন ওরে? এলাকা? তোমার এলাকা ঠিক বুঝলাম না। তোমার আবার এলাকা কোনটা? আমি জেনে থাকি এটাই আমার এলাকা। আমার চেনো?
আপনার নাম শুনছি, আজকে বাকিটা ছিল। তুমি কি জানো যে এলাকায় তুমি থাকো এটাই আমার এলাকা, আর যারা মারছো ও আমার লোক। তো দেয়া দিয়ে আমার টাইম নেই। কার এলাকা কার পোলা বাইন ওটি যাই না, আমার কোনো লাভও নাই। ফাউল করছে, খাইছে মাইর। কি করো তুমি? কিছু না, ঘুরি ফিরি খাই দেয় ঘুমাই। তোমার কত কাম দিলে করবা? কাম দিয়ে দেন। শাহিনবাগের রসুলপুর মার্কেটে 3টা দোকান আছে। বহুত দিন ধরে আমি ওখান থেকে কোনো টাকা পয়সা পাইতেছি না। ওই টাকাটা তুমি উঠাই না দিবা, পারবা না? ব্যাপার না, মালিক পক্ষের নাম আর ঠিকানা সহ সবকিছু মোবাইলে SMS করে দেন। কালকের মধ্যে টাকা পয়সা সবকিছু হাজির হয়ে যাবে। ঠিক আছে, আমার কিছু পোলাপান তোমার দিয়ে দিতেছে, যাও। লাগবো না, আমার কাম আমি একা করতে পছন্দ করি। এই কপ আমি কইলাম না গলির মাথায় যেতে, কেন যেতে পারবো না? কি সমস্যা কি? ঠিক করে এলাম তো ওখানে যাওয়ার জন্য, ভাড়া ঠিক করে এলাম, আমার দেবে না কেন? হ্যাঁ আর বলেন না সাথে, এই দেখেন না, ভাড়া ঠিক করে এলাম, আমার গলির মাথা বন্ধ বাসা বন্ধ যাবো, তাহলে এসে এখানে এসে কাজ যাবো না বলতে দেখি। এই জন্য আমার এই রিক্সাই পছন্দ না, বুঝছেন? হ্যালো, যাও বাবা, যাও যাও যাও। আর বলেন না সাথে, এই রিক্সা বুঝছেন, কালকের ঘটনা তো আপনার বলি। কালকে হয়েছে কি, আমি ওই যে বড় রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বড় রাস্তায় আমি রিক্সায় যাচ্ছি, ওখানে দেখি কি এক রিক্সাওয়ালা ওভারটেক করে সে একটু আগে যাবে। আগে যাওয়ার জন্য তো এটা ওভারটেক করে রিক্সা ঢুকিয়ে দিয়েছে ভিতরে। এখন তো হাজার হাজার রিক্সা একেবারে জ্যাম লেগে গেছে, গাড়ি জ্যাম লেগে তার চলতে পারে না, প্রায় ঘন্টার পর ঘন্টা আমরা ওখানে বসে আছি। এইভাবে আমাকে আমরা চলতে পারবো বলেন? এই কি বলবো আমি? এই জ্যাম কি শুধু রিক্সাওয়ালার জন্য ঘটছে রে ভাই? তাহলে রাস্তায় তো গাড়িও জ্যাম লাগাচ্ছে, বাসগুলো জ্যাম লাগাচ্ছে, ইভেন আমরা পথচারীরা জ্যাম লাগিয়ে দিচ্ছি। আবার অনেক সময় দেখবেন যে রাস্তার মধ্যে বড় বড় দোকান বসিয়ে দিচ্ছে, সেগুলো জ্যাম লাগাচ্ছে। আপনি ওগুলোর পিছনে না গিয়ে খামাকাই ছাপোষা লোক কয়েকটা রিক্সাওয়ালার পিছনে কেন লাগে? না না, আমি লাগছি এই কারণে যে একটা নিয়মতান্ত্রিক ভাবে যেতে হবে না। রিক্সা মনে করেন একটা ঢাকা শহরে কত, আপনি মনে করেন আমাদের এই সিটি কর্পোরেশনে কত রিক্সা লাইসেন্স প্রাপ্ত নিয়মতান্ত্রিক ভাবে চলছে। আমার তো শোনা মতে 10,000। হ্যাঁ, আর রিক্সা চলে কত? তা তো আমার তো মনে হয় 1.5 লক্ষের উপরে। এই যে অনিয়মতান্ত্রিক ভাবে এই যে রিক্সা চলছে, তো এই যে অনিয়মের সাথে জ্যাম তো থাকবে সারা দিন ভরে জ্যাম। আচ্ছা ভাই, আমি আপনাকে একটা কথা বলি, দুইটা কথা বলি। আচ্ছা বল। প্রথম কথা হচ্ছে, আপনি বললেন যে লাইসেন্স আছে 10,000। হ্যাঁ, তাহলে আপনি এখন বলুন যে এই 1.5 কোটি লোকের শহরে মাত্র 10,000 লাইসেন্স কি পর্যাপ্ত? না না, তা মনে করি না, কিন্তু রিক্সা যে এই যে 1.5 লক্ষ রিক্সা চলে, এটা নিয়মতান্ত্রিক ভাবে এদের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করুক, এদের ট্রেনিং এর ব্যবস্থা করুক। শুধু আপনি রিক্সাওয়ালাদের এত নিয়মের মধ্যে আনতে চাচ্ছেন কেন? এই যে ঢাকা শহরে এতগুলো গাড়ি ঘোড়া ঘুরছে, সব গাড়ি ঘোড়ার কি ঠিক মতন কাগজপত্র, ফিটনেস সার্টিফিকেট সবকিছু আছে? এরাও তো নিয়মের বাইরেই রাস্তায় গাড়ি নামাচ্ছে। তা আছে, তাহলে রিক্সাওয়ালাদের দোষ কি? না চলুক চলুক, আমি তো তাতে দ্বিমত করছি না, কিন্তু একটা নিয়মের মধ্যে আসুক। এই নিয়মতান্ত্রিক ব্যাপারটা ঘটবে, কিন্তু তার মানে তো এই না যে রিক্সা বন্ধ করে দিতে হবে। আপনি তো বলছেন রিক্সা বন্ধ করে দিতে হবে। ভাই শোনেন, যদি নিয়মতান্ত্রিকতার বেড়াজালে ফেলে আপনি রিক্সা বন্ধ করতে চান, এই যে আপনি তাকার ওই যে দেখেন একটা গাড়ি উল্টা দিক দিয়ে আসছে,
এখানে কয়টা রিক্সা নিয়ম ভেঙেছে আপনি আমাকে বলেন। ওই যে আরেকটা গাড়ি। এই জন্য আসলে মূল বিষয়টা হচ্ছে যে নিয়ম আমরা কেউই মানছি না। তার কারণটা কি, আমরা সচেতন না। অ্যাজ এ নেশন আমাদেরকে সচেতন হতে হবে, আরেকজনের অসুবিধা সুবিধা দুটোই আমাদেরকে বিবেচনায় আনতে হবে। আর সেটার জন্য দরকার হচ্ছে এক ধরনের শিক্ষামূলক ব্যবস্থা। শিক্ষামূলক ব্যবস্থা মানে কি, আপনি রিক্সাওয়ালার কি ওই মানে শিক্ষার ব্যবস্থার করবেন না? নিশ্চয়ই। সেটা কিভাবে? আগে একটা সার্ভে করতে হবে। সার্ভে? কিসের সার্ভে করবেন? কি সার্ভে করবেন? সার্ভে মানে হচ্ছে যে ধরেন যে ঢাকা শহরে কতগুলো রিক্সা চলছে, কতগুলো লাইসেন্স আছে, প্রকৃত অর্থে কতগুলো রিক্সা চলা উচিত। Right. তারপরে ধরেন যে এই প্রতিটা রিক্সার পেছনে আসলে কতগুলো লোকের কর্মসংস্থান হচ্ছে, কতগুলো পরিবারের অন্ন বস্ত্র বাসস্থানের সংস্থান হচ্ছে, এগুলোর সার্ভে করতে হবে। তারপরে আমাদের দেখতে হবে যে এই রিক্সাওয়ালাদেরকে একদম সঠিক নিয়মে রিক্সা চালানোর জন্য আমরা একটা ট্রেনিং ইনস্টিটিউট ডেভেলপ করতে পারি। ধরেন আদর্শ রিক্সা চালক কল্যাণ সমিতি, এই সমিতির মাধ্যমে আমরা ঢাকা শহর পর্যায়ক্রমে আমরা বাংলাদেশের সব অঞ্চলের রিক্সাওয়ালাদেরকে ট্রেন্ড আপ করবো। আমরা ওদেরকে শেখাবো কি করে সঠিক উপায়ে রিক্সা চালাতে হয়, আমরা শেখাবো কিভাবে ট্রাফিক আইন মেনে চলতে হয়, ইভেন আমরা ওদেরকে অ্যাটিটিউড শেখাবো, কিভাবে যাত্রী সেবা দিতে হয়, যাত্রীদের সাথে কথোপকথন করতে হয়, সেগুলো আমরা শেখাবো। সেটা আপনি শেখাবেন? শুধু সেটাই না, হ্যাঁ। আমার তো মাথায় কাজ করছে যে এই রিক্সাগুলোর জন্য আমরা যদি মিটারের ব্যবস্থা করতে পারি, তাহলে ধরেন যে প্যাডেল ঘুরলেই 10 পয়সা। আপনার এই মিটারের কথা শুনে তো আমার এই হাসি পাচ্ছে। আর গাড়িতে একটা মিটারের ব্যবস্থা আছে, মিটার চলে, গাড়ি চললেই মিটার চলছে, গাড়ি না চললেও মিটার টিক 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 করে চলতেই আছে। কিন্তু আমার রিক্সা তো ওই জ্যামের ভিতরে গিয়ে যখন বসে আছে চুপচাপ, প্যাডেলও চলছে না, মিটার তো নাই, তখন এটার মিটার আপনি কিভাবে দিবেন? হ্যাঁ, সাংঘাতিক একটা কথা বলেছে। আরে আমি তো ছি 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 ছি, এত বড় একটা অন্যায় আমরা করলাম এতদিন ধরে। হ্যাঁ, মানে ওই যে আপনি বলছেন যে মিটার ঘুরছে, যখন ওয়েটিং এ আমরা আছি, আমরা ভাড়া ঠিকই দিচ্ছি ট্যাক্সি ক্যাবে বা অন্যান্য যান্ত্রিক বাহনে, তাহলে রিক্সায় আমরা দিচ্ছি না। তার মানে কি দেখেছেন, প্রতিদিন ঢাকায় যদি 1.5 লক্ষ রিক্সাওয়ালা থাকে, তার মানে হচ্ছে আমরা 1.5 লক্ষ রিক্সাওয়ালার কমপক্ষে 1 ঘন্টা শ্রম ঘন্টা আমরা অপচয় করছি, কোনো পয়সা দিচ্ছি না। অর্থাৎ জ্যামের মধ্যে আমরা যখন বসে থাকি, তখন তো রিক্সাওয়ালাকে আমরা ওই ওয়েটিং এর জন্য কোনো বাড়তি পয়সা দিচ্ছি না। বস্তুতপক্ষে আমি তো মনে করি এতদিন ধরে ওদেরকে যে ঠকানো হয়েছে, সেটা যদি আমরা একসাথে করতে পারি, সেটা দিয়ে কিন্তু রিক্সাওয়ালাদের জন্য একটা বিশাল মনে করেন যে থাকার একটা জায়গা করে দেওয়া সম্ভব। তা সম্ভব, কিন্তু এদের তো এই যে বেআইনি ভাবে লাইসেন্স ছাড়া প্রায় 1.5 লক্ষ রিক্সা আছে, এদের একটা লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করলে তো এটা সিস্টেমের মধ্যে এসে এটা করছেন না। লাইসেন্স দেওয়ার জন্য তো আগে জনমত তৈরি করতে হবে। আগে আমার দাবি আমাকেই তুলতে হবে যে ভাই আমার রিক্সা দরকার, আমার জন্য রিক্সা আরো লাগবে, তুমি লাইসেন্স দাও। আমি কিছু বলবো না, সরকারকে এমনি এমনি রিক্সার জন্য রোড পারমিট দিয়ে দেবে, কখনো দেবে না। না, তা ঠিক, এটা আপনি ভালোই বলেছেন, কিন্তু এর জন্য তো জনমত সৃষ্টি করতে হবে, এইভাবে আমাকে সরকারকে উদ্বুদ্ধ করতে হবে, বলতে হবে, তবেই তো এটা কাজ। এই কথাটা আমি বলছিলাম, কাজে এই রাস্তায় দাঁড়িয়ে তর্ক করে লাভ নেই। চলুন আমরা আজকে কাজে লেগে যে আমরা প্রথমে একটা ছক কেটে নিই যে কিভাবে আমরা কাজটা শুরু করি। তোমার নাম সুমান না? এখানে আমার কেন দোকান? দোকান থেকে 30,000 টাকা নিয়ে তুমি টাকা দাও নাই কেন? হ্যাঁ, এত কত কষ্ট, টাকা দিতে গেছে, টাকাটা দিয়ে দেওয়া। আপনি এবার কে? তোর বাপ। চাচু, ও চাচু, এই তোমাদের গোপন বৈঠকের কি হলো? সবকিছু সবাইকে শোনার জন্য না। বলোই না। আমি না তোমার ফ্রেন্ড লাগি, মানে জুনিয়র ফ্রেন্ড না আমি তোমার? হ্যাঁ ঠিক আছে, কিন্তু জুনিয়র ফ্রেন্ডদেরকে তো আর সবকিছু বলা যায় না। কেন বলো না চাচু? বিরক্ত করিস না তো। চাচু বলো না। হ্যাঁ চাচু বলো না। না না না,
তুই আবার সবাইকে বলে দিবি। চাচু, এই জীবনে কারো কোনো কথা কারো কাছে বলছি আমি? বলো। সেটা তো বলিস না, বলি তো বলতে ইচ্ছে করছে। তাহলে বলো না। আচ্ছা তুই আমাকে বল, মানে ভাইয়া বলছে বিয়ের কথা বলছে, মানে আমি এটা কি করে সম্ভব? মানে আমি তো, তুই তো জানিস আমি, মানে আমি যেরকম মেয়ে চাই, যেরকম আদর্শ মেয়ে চাই, সেরকম না হলে তো আমি বিয়ে করতে পারবো না। চাচু, তোমার তো এখন বিয়ে করা দরকার। তোমার তো বিয়ের বয়স আরো অনেক আগে পার হয়ে গেছে। তোমার ঠিক টাইমে বিয়ে করলে তোমার এতগুলা বাচ্চা থাকতো, আমি ওদের সাথে খেলতে পারতাম। এটা কি ধরনের কথা বলছিস? বিয়ের বয়স এসব কথাবার্তা কিসের? আর আমি একজন সচেতন নাগরিক, মানে হুট করে এতগুলো বাচ্চা আমার কেনই বা হবে? দেশ ও জাতির প্রয়োজনে যতটুকু প্রয়োজন ততটুকুই হয়তো আমি করবো। আর পাকনামি কথা বাদ দে তো, আদর্শ নারী না পেলে আমি বিয়ে করবো না, সোজা কথা। আচ্ছা, তুমি আমাকে বলো তো তুমি কেমন মেয়েকে বিয়ে করবা? আমাকে তুমি লিস্ট বলো যে কি কি কোন থাকা লাগবে, আমি তোমার জন্য ঘটকালি করবো। বলো। ভেরি সিম্পল। হুম মেয়েটি আমার আদর্শে আদর্শিত হবে, হুম শিক্ষিত, হুম মার্জিত। হ্যাঁ মেয়েটি সত্যবাদী হবে, হুম মেয়েটি নিজের সম্পর্কে সচেতন থাকবে, হুম নিজের অধিকার সম্পর্কে সচেতন, হুম আমার প্রতি কেয়ারিং হবে, তোদেরকে ভালোবাসবে। এক সেকেন্ড, আমার পরিচিত এরকম একটা মেয়ে আছে তো? সত্যি? কিরকম? মানে এই যে তুমি যেসব কথা বললে না, লাইক আমি একজনকে চিনি, সে হচ্ছে সত্যবাদী, খুব উদার, নারী জাগরণ কি যেন বললে না, হ্যাঁ। ওইটা। তারপর হচ্ছে খুব কেয়ারিং, হ্যাঁ। তারপর অন্যায় সহ্য করতে পারে না, প্রতিবাদ করে, সবাইকে অনেক ভালোবাসে। মানে তুমি মানে সর্বগুণে সম্পূর্ণ একটা মেয়ে। মাই গড, হ্যাঁ। আমি তো সেই জন্যই সবসময় বলি যে কাউকে অবহেলা করতে হয় না। যেমন মিশুক, সিএনজি, বেবিটেক্সের পেছনে দেখবি সুন্দর করে লেখা থাকে, আমি ছোট বলে আমাকে কেউ অবহেলা করবেন না। আসলে জ্ঞানীরা ঠিক কথাই বলে গেছেন, ছোট বলে অবহেলা করা যাবে না। কখন যে কি আছে, যে কথা আছে না, উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কার কাছে যে কোন রতনটা আছে কেউ জানে না। মানে আমি না একটু উত্তেজনাকে কন্ট্রোল করেই বলছি। এখন তুমি যদি বলো না, আমি তোমার ঘটকালি কিন্তু করবো। যা, এখনই ঘটকালি করা দরকার না, আগে একটু দেখা সাক্ষাৎ করা উচিত না? মানে আমারও তো একটু দেখা উচিত। হ্যাঁ, এটা উচিত, আসলে পাত্র পাত্রীকে আগে বোঝা উচিত। চলো তাহলে আমরা তিনজন মিলে কোনো একটা রেস্টুরেন্টে যাই, বসি, কথা বলি, খাই। তুই না একটা বোকা আছিস, এইভাবে যাওয়া যায় নাকি? এক কাজ করতে পারিস যে তুই ওনাকে নিয়ে কোথাও বসতে পারিস, আমি খুব না না বোঝার মতো করে রেস্টুরেন্টে ঢুকলাম, আমি খেতে এসেছি, তুই বলবি চাচ্ছু, আমরা হ্যাঁ তুই আসো তো, বসে একসাথে খাই, তারপর একটু আমরা কথা বলি। চাচু, তুমি না নটি আছো, বুঝছো? যা। এখন শোনো হ্যাঁ। না, একটা ঝামেলা আছে। কি প্রবলেম? ও তো আন্ডার 18। আন্ডার 18 কি? আমরা কি বলবো? আমার বান্ধবী। আদলামাটার সীমা থাকা উচিত, তাই না?